তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা দিনাজপুর যাব। তো চাচু আমাদের জন্য একটা গাড়ি ঠিক করছে, এই যে এই গাড়িটা ঠিক করছে। তো এটাতে করে আমরা দিনাজপুর যাব। আর এখানে একটা দাদা ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম, তো উঠি, লেটস গো। আমরা নামছি একটা জায়গায়, জমি জামা কিনবে মনে হয় ও, এই জন্য অনেক রোদ। তো যাই দেখি কোন জমিটা ওর পছন্দ হয়। গরু ছাগল দেখতে আসছি, তুমি তো বললা, বলছে আমি তো কই যাচ্ছি বলে গরু ছাগল মুরগি এগুলো দেখি। না তুমি বলছো ওই জায়গায় কি আছে, তাই বলছি গরু ছাগল মুরগি। তো বিশ্বাস না হলে দেখেন, এই যে দেখেন আমি কি ভুল কথা বলছি, গরু তো আছে, এখানেও গরু আছে। আমি নীরব দর্শকের মতো আশেপাশে প্রকৃতি, আর এখানে কি জানি একটা ফুল আছে, এই ফুলটা দেখতেছি, আমি বুঝতেছি না এটা কি ফুল, বাট সুন্দরই লাগতেছে, ভালোই ফুলের চাষ হয়েছে। গাইস জানতে পারলাম এগুলো হচ্ছে তাঙ্কু, মানে তাঙ্কু গাছ, এখান থেকে তামাক উৎপন্ন হয়। যারা সিগারেট খায় তাদের জন্য এখানে আবাদ ফসল করা হচ্ছে অনেক অনেক জমিতে জমিতে। তোমরা খুশি হয়ে যাও যারা স্মোকার আছো। দেখতে তো খুবই সুন্দর ফুল ফুল। তামাক গাছ এত সুন্দর হয়, মানে যেখান থেকে তামাক উৎপন্ন হয় সেটা এত সুন্দর জানতাম। তো গাইজ আমরা তো বের হওয়ার সময় ভিডিও করতে পারি নাই, কারণ অনেক পোটলা পাটলি ছিল। তো এই জায়গায় কিনতে মানে আব্বু মোর হয়তো জমি আছে, সেটা দেখতে আসা হয়েছে। আর চাচু আমাদের জন্য যে প্রাইভেট কার ঠিক করে দিয়েছে। চাচু আবার লাস্ট নাইটই ঢাকা চলে গেছে। তো আমরা এখন দিনাজপুরের উদ্দেশ্যে বের হয়েছি। দেন একটা দাদার ভাইয়ের বাসায় গেলাম, মানে আব্বুর খালু ওনার বাসায়। দেন এখন এখানে আসলাম দেখতে। তো আর আমরা চলে যাব আশেপাশে অনেক রাইস মিল দেখা যাচ্ছে, এখানে সব রাইস মিল, এদিকে একটা রাইস মিল, এটা একটা বড় রাইস মিল, এই যে দেখা যাচ্ছে। আসলে এই এলাকাটা পুরো রাইস মিল দিয়ে ভরা। রাস্তার এখানে দুই অটোতে একটু গ্যাঞ্জাম লাগছে। আমরা প্রায় চলে আসছি, আর 2-3 মিনিট লাগবে। এই তো চলে আসছি আমার নানুর বাসায়, এই যে মামা দাঁড়ায় আছে। গাইস তো আমরা চলে আসছি, আসতে আমাদের 2 ঘন্টা লাগছে। সো এটা হচ্ছে ইয়াকিনের নানুর বাড়ি। এদিকে একটা স্কুল না কোচিং সেন্টার, একটা নানি আছে। আচ্ছা, দুজনে টিচার ছিল, মাস্টারনি নানি বলি আমরা। আচ্ছা, তো তোমার নানুর বাড়িতে কতদিন পর আসলা? 7-8 বছর ভার্সিটি থাকতে আসছিলাম মেবি, না? হ্যাঁ। তো একটু যাই, আমি এখনো পুরোটা দেখি নাই, জাস্ট ঢুকছি, তো ভাবলাম একটু ভিডিও করি। ও এপাশ থেকে একটু দেখাই, জাস্ট আসলাম তো একটু সবার সাথে দেখা করি, এটা আমার ফার্স্ট টাইম। তো চলো তুমি একটু দেখাও তোমার নানু বাড়ি, দেখাবো না? এবার তো তোমার নানু দাদু ট্যুর হচ্ছে, মানে নানু বাড়ি দাদু বাড়ি ট্যুর হচ্ছে। তো এই গেটটা অনেক হেভি, অনেক আগের তো, সো মজবুত। এখানে আগের চেয়ার, উপরের ছাদ। এ কি দেখেন, কার এটা? বিলাল, সামিনের বিলাল। এদিকে ওটা বের হওয়া যায়। ও এখন এদিকে বের হওয়া যায়। চিকন চাকন জায়গা, ব্যাপার না, কুকুররা সবাই ঘুমাচ্ছে। আচ্ছা তাকে ডিস্টার্ব আমরা না করতে, উঠে গেল আগাই দিয়ে দেখো। নাইস তো, আচ্ছা আসুন রেস্ট নেক। তো চলেন গাইজ আমরা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন খেতে দেবো। গাইজ চলেন, আমাদের খাওয়া দাওয়া শেষ। মামি গরুর মাংস রেজালা বানিয়েছে, খুব মজা ছিল। রোস্ট করছে, পোলাও, সবজি করছে, সবজি নেই। তো খাওয়া দাওয়া শেষ, এখন একটু ছাদে যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, এখানে বাসা বাড়ি বানাচ্ছে, আশেপাশে সব বাসা বাড়ি বানায়। এখানে চারদিকে এখানে দাদা ভাইদের বাসা, নানা ভাইয়ের ভাইদের বাসা, সরি গাইজ। তো নিশ্চয়ই আম্মু আমাকে এদের বাসায় নিয়ে যাবে বলতেছিল। তুমি গেছো তো না? ও তুমি 8 বছর আগে আসছিল। হ্যাঁ। সো ওখানে একটা সুন্দর গাছ উঠছে মামির উঠান থেকে, জানি না এটা কি গাছ। যাই হোক, ছাদ এখানে বসে ভালো লাগবে। এখন তো একটু রোদ। কেমন লাগতেছে দিনাজপুর? দিনাজপুরে তো কোনো ঘুরি নেই, জাস্ট তোমার নানু বাড়িতে এসে। হ্যাঁ, তো ওইটাই কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, মানে তোমার দাদুর বাসার আশেপাশটা একটু খোলামেলা ছিল, মানে বাসা উঠে যাওয়ার পরও স্টিল একটু খোলামেলা আছে। এখানে সব অনেক লেগে বাসাগুলা, তো বাসাগুলোকে সরাই দিব না, বাট এখানে গাছ টাছ আছে। সো যাই হোক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, মানে আমার তো ফার্স্ট টাইম, সো ভালো লাগছে। আর তো তুমি দিনাজপুরটা ভালো করে ঘুরাবা, মানে যতটুকু পসিবল। সো মামা বলছে আমাদেরকে বিকালবেলা কোথায় জানি নিয়ে যাবে। সো দেখি কই যাই, ডেফিনেটলি ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। আর আপনারা কারা কারা দিনাজপুর আছেন, রংপুর আছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। মানে আমাদের জেনে না আমাদের জেনে ভালো লাগবে না? সেটাই, তোমার দাদু বাড়ি নানু বাড়িতে আমাদের ফলোয়ার্স যারাই আছে তাদের কে আছে, তো এটা একটু জানতে পারলে ভালো লাগতো। আমরা বের হয়ে পড়লাম, এখন মনে হয় রামসাগরে যাব। ছোট মামা যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে মামা একটু কাজে বের হয়েছে। তো
রামসাগর। তো এখানে উঠতে মনে মজা লাগবে, পুরাই খোলা, যাই না, বাট অনেক গরম লাগতেছে। এটা হলো দিনাজপুরের আদালত। দিনাজপুরের রাস্তায় দেখলাম কোনো রিক্সা নাই, সবই অটো। তো আমরা অটো নিয়ে নিছি। তো এখানে আমরা যেহেতু আমরা রিজার্ভে যাচ্ছি, আমরা চাই না আমাদের সাথে আরো কোনো মানুষ উঠুক। এটা হলো দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়, আর এটাই হলো সেই বড় মাঠ। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হয়, মানে ঈদের নামাজ পড়ানো হয়। আগে এগুলোর সামনে এরকম ফুড স্টল ছিল না, এখন অনেক ফুড স্টল হয়েছে। আর বিকালের দিকে সবাই খেলে, আড্ডা দেয়, সবকিছু করে। আর এটা হচ্ছে ছোট চাচির বাড়ি। এগুলো সবগুলো হলো রাইস মিল। এখানে ধান আনে, ধান ভাঙ্গা হয়। এই যে যতগুলা ইয়া দেখতেছেন, সবগুলো হলো রাইস মিল। হ্যাঁ, এই পাশেও আছে। এই যে চাল টাল দেখা যাচ্ছে, এখান থেকেই আনে সব ধান টান ভাঙ্গে। দিনাজপুরে আসলে রাইস মিল দিয়ে ভরা। এই যে মানুষ বস্তায় করে চাল ভরাচ্ছে, সিরিয়াল করে রাখছে। তো আমরা চলে আসছি প্রায় রামসাগরে। আর বেশিক্ষণ না, 2-3 মিনিট লাগবে। এই সামনের মাথায়, রাস্তাটা একটু ভাঙা। রামসাগর হলো বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি। এটা আর্টিফিশিয়াল একটা দিঘি, মানুষ দ্বারা বানানো হয়েছে। যেখানে এই দিঘি বানাইতে প্রায় 15 লাখ মানুষ কাজ করছে। আর তখনকার আমলে এই দিঘি বানাইতে 30,000 টাকা লাগছে। তো বাকিটা আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে বলবো। সো আমরা টিকিট কেটে নিচ্ছি পার পারসন 50 টাকা করে। সো বললো অটো নিয়ে যাইতে। আর আপনি যদি মনে করেন না যে একটা টিকিট 50 টাকা, আচ্ছা আচ্ছা, তারপর আমাদের সমস্যা হয়ে যাবে। কেন সমস্যা হয়ে যাবে? আপনি ভিডিও করতেছেন, মানুষ মনে করবে যে 50 টাকা টিকিট, বুঝতে পারছি। প্রবলেম হয়ে যাবে না? তো আমরা যে জাস্ট ঢুকলাম। সো পার পারসন 20 টাকা করে, তো 40 টাকা। আর এখানে ভিতরে ঢুকলে ওদের ভ্যান থাকে। সো এখন একটাই ভ্যান, যেহেতু একবারে শেষ মুহূর্তে আমরা আসছি। সো আমরা যে অটো নিয়ে আসলাম, অটো করে ঘোরা যাবে। ওই ফ্যানগুলা ভ্যান হোক আর অটো হোক 100 টাকা, মানে শুধু ঘুরাইতেই 100 টাকা। যাই হোক আমরা অটোতেই করে যেতে পারতেছি। অটোতে করে সহ আমাদের পার পারসন 50, যেহেতু আমাদের 20 আর বাকি 30 টাকা। সো হিসেবে আর কি 50 টাকা পার পারসন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি অটোতে আসেন, অটো নিয়ে ভিতরটা সকালে আসেন, যে দুপুরে আসেন, যখনই আসেন অটো নিয়ে ঘুরতে পারবেন। আর না হলে ওদের ভ্যান নিলে হচ্ছে 100 টাকা করে লাগবে। তো চলেন যাই। সন্ধ্যা নামার আগে দিঘিটা দেখতে পারলে ভালো লাগবে। এই হোপ আপনাদের আমাদের যেহেতু আমরা আসছি ভালোই, আমাদের 2:30 বাচ্চা যাবে। লাস্ট আমাদের রেস্ট নিয়ে দেন বের হতে হতে বিকাল হয়ে গেল। দিনাজপুরে থাকবো না, 1-2 দিনই পুরো আশেপাশে জঙ্গল। 5-6 দিন ছিলাম, আবার ইয়াকিন অফিসে। সো আমাদের যেতে হবে। তো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রামসাগর। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিঘি বলে এটাকে। তো ঐতিহাসিকদের মতে এটা হচ্ছে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ, তিনি পলাশীর যুদ্ধেরও আগে, মানে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে এই রামসাগর দিঘিটা তখন উনি খনন করেছিল। তো ওনার নাম অনুসারে এই জায়গাটার নাম আসলে রামসাগর রাখা হয়। আর তখন মানে ওই সময়ে এটা বানাতে 30,000 টাকা লেগেছিল। অ্যান্ড 15 লক্ষ শ্রমিক দিয়ে উনি এই জায়গাটা, মানে এই দিঘিটা খনন করে বানায়। কিন্তু জাস্ট 15 দিনে, যেহেতু 15 লাখ, সো হিউজ, আমরা বুঝতে পারতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল। আর এখন যেহেতু বিকাল সন্ধ্যার সময় আরো ভালো লাগতেছে। আর যখন দুপুর মানে সকাল দুপুরে আসতে তো অনেক রোদ টোদ থাকবে। তো এই সময় আসলে এখানে মানে হাঁটতেও আপনাদের ঘুরতে আসলেও ভালো লাগবে। আর 1995 থেকে 1996 সাল এই সময় এই জায়গাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অ্যান্ড 2001 সালে 30 এপ্রিল এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। সো বুঝাই যাচ্ছে এটা আসলে খুবই পরিচিতি আছে, যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ম্যান মেড গাড়ি নিয়ে আসছে। আই গেস এরা ফিশিং করবে। তো আমরা এখানে থাকলে আমরা এই কাজটা করতাম, কজ এই টাইমটা আসলে খুবই সুন্দর। কিন্তু আমি যতটুকু দেখে আসছি যে আশেপাশে স্টল, ফুচকা, এইগুলো স্টলও থাকে, বাট এখন দেখা যাচ্ছে না। মামা এখানে না স্টল বসছিল ফুচকা টুচকার সামনে না? আচ্ছা, তো আমরা যাই, যেহেতু আমরা অটো মামাকে নিয়ে আসছি। সো উনিও ভালো করে বলতে পারবে। তো উনি আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছে, চিড়িয়াখানা আছে আর সামনেই বলে মানে স্টল বসা। সো দেখি
যেতে থাকি। কারণ আর লোককথায় আসলে এটাকে নিয়ে অনেক কিছু মানে মানুষজন আসলে অনেক সময় অনেক কথা বলে, সে সত্যিও হতে পারে, আবার অনেক সময় একজন মুখের কথা আরেকজন বিভিন্নভাবে চেঞ্জও হয়ে যায়। সো যতদূর জানা গিয়েছে 1750 খ্রিস্টাব্দে মানে প্রচণ্ড একটা খরা হয়েছিল। সো তখন চারদিকে একবারে পানির অভাব, মানে মৃত্যু, মানে একেবারে জায়গাটাতে পানি শূন্য অবস্থা, কেউ পানি পাচ্ছিল না। ওই সময়ে হচ্ছে রাজা, মানে উনি আসলে বলতে গেলে খুবই দয়ালু ছিল, যিনি রামনাথ, তিনি অনেক দয়ালু ছিল সবার কথা ভেবে। তৎক্ষণাৎই উনি ওনার যত শ্রমিক আছে আরো মানুষজন সবাইকে নিয়ে এই দিঘিটা 15 দিনে জাস্ট খনন করে। অ্যান্ড উনি একটা স্বপ্ন দেখেছিল। আসলে স্বপ্নটা এরকম ছিল যে ওনার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে, মানে উনি এরকম একটা স্বপ্ন দেখেছিল। এটা কতটা সত্যি মিথ্যা আমরা আসলে জানি না। সো এই কারণে তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরা একটা হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করেছিল সেই দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে, মানে উনি ঠিক মাঝখানে, মানে এই দিঘিটার মাঝখানে একটা মন্দির বানিয়েছিল। সো ওখানে নেমে গিয়েছিল, সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগে। সো বলে যে এইভাবে করেই এই দিঘিটা অ্যাকচুয়ালি উৎপত্তি। সো এই তো আমি টুকটাক যতটুকু কাহিনী জানি গাইজ আপনাদেরকে বললাম। তো যাই হোক, এই যে হরিণ আমরা একটু দেখে যাই, সব জায়গায় কিছু থাকুক আর না থাকুক হরিণ কিন্তু ডেফিনেটলি থাকবেই। হ্যালো, হরিণটা আসছে আমাদেরকে দেখতে, বিদ্যুৎ চমকাইতেছে। এখানে ওর বেবিজ, সো কিউট গাইজ। এখানে আমরা বানর দেখতে পাচ্ছি 3টা, ভাগ্যিস ওরা ভিতরে, নয়তো হচ্ছে আমাদের কাছে অ্যাটাক করতে আসতে পারতো। মানে ওরা তো হাতে কিছু খাবার থাকলে আসে, কিন্তু হচ্ছে হরিণ আসলে কম, বাট না, হরিণ অনেকই আছে ভিতরে। কারণ হচ্ছে হয়তো রাত হয়ে যাচ্ছে, ওরা ওখানে জায়গা নিচ্ছে। বৃষ্টি হবে হয়তো, হয়তো বুঝতে পারছি। আশপাশে অন্ধকার হয়ে গেল হঠাৎ, মানে এমনিও সন্ধ্যা হয়ে গেছে। সো মেঘ ডাকতেছে, আই মিন ঝড় বৃষ্টি আসতে পারে। আজকে আমরা দিনাজপুর আসলাম, আজকে বৃষ্টি, ভালোই লাগে বৃষ্টি হলে, আমার বৃষ্টি ফেভারিট। বাট যেহেতু এখন ঘুরতে আসছি, এখন বৃষ্টি হয়ে গেলে আমরা পুরো দিঘিটা দেখতে পারবো না। ইচ্ছা করে এই টাইমে আসছি যেন হচ্ছে সকাল, মানে দিনের বেলা অ্যান্ড রাত দুইটার একটা ভিউ পাওয়া যায়। বাট ঝড় বৃষ্টি চলে আসতো তো গ্যাঞ্জাম, সো উই হ্যাভ টু গো ফাস্ট। রান রান রান, দৌড়াচ্ছ? এটা কি কেউ নাই গাই, শুধু আমরা আসছি, কারণ সবাই চলে গেছে ঘুরে। বাট আজকে রানিং ডে তো, আজকে সানডে, সো আজকে মানুষ এমনিও কমই থাকবে। যাই হোক, জায়গাটা সুন্দর, মাথার মধ্যে একটা গাছের টুপি। সো লেটস গো। অ্যান্ড এটা হচ্ছে গেস্ট হাউস, এখানে এসে আপনারা চাইলে থাকতে পারবেন, মানে নাইট স্টে করতে পারবেন, এসে আস্তে ধীরে ঘুরতে পারবেন। সো আমরা তাড়াতাড়ি যাই। এটা আমাদের পিছনে যেটা দেখা গেল সেটা হচ্ছে রেস্ট হাউস। অনেক দূর থেকে মানুষ আসলে এখানে থাকে। আমরা মনে হয় ঝড় বৃষ্টি আজকে এখানেই থাকা লাগবে। কিছুক্ষণের মানে জাস্ট 5-6 মিনিটের মধ্যেই মেঘটা, আকাশটা অনেক কালো হয়ে গেল। আইজ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। মামা একটা জায়গায় একটু দাঁড় করেন, এখানে নামবো। আকাশটা কিন্তু সেই, আর মেঘটা, আকাশটা পুরো কালো হয়ে গেছে। এই যে সে স্টোরি বানাচ্ছে, এখানে হচ্ছে ফুচকা চটপটির দোকানগুলো বসে। ফোটা ফোটা বৃষ্টিও নামে গেছে। অনেক বড় একটা দিঘি। এরকম আপাতত যেই গতিতে বৃষ্টি পড়তেছে ওরকম গতিতে বৃষ্টি পড়লে ঠিক আছে, বাট পুরো ঝড় হলে আমরা একটা ট্রাভেলে পড়ে যাব। পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখানে দাঁড়ালে আর কিছু দেখা যায় না, খালি পানি আর পানি দেখা যায়, আর দূরের আকাশ দেখা যায়। তো গাইস, এই যে পুরা জায়গাটাতে কিন্তু স্টল বসে। মামা এই সময় কি থেমে থাকতে হয়? ও গাইস, যে জোরে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এখন রিস্কি পরিবেশে পড়ে গেলাম। আমরা যেন সাবধানে ঘুরে যাইতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো হচ্ছে এই পুরাটা জায়গায় কিন্তু স্টল বসে চটপটি ফুচকার। আবার ব্যাড লাক বলবো, কজ সবাই পালাইছে, থাকতে তো পারবে না এই সিচুয়েশনে। কারণ যে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়াবহ সিচুয়েশন, টাকাটা রিস্ক। এই যে চলে যাচ্ছে, হ্যাঁ, যে টেয়ার ঘুটায় রওনা দিছে। তো যাই হোক, আমরা দেখতে পারছি, আপনাদেরকে একটু দেখাইতে পারছি টুকটাক, মানে আলো থাকা অবস্থা। এখন আবার ঝড় বৃষ্টি সিচুয়েশনও দেখাচ্ছি। তো যাই হোক, মানে সবসময় তো যারা ভিডিও করে ঝড় বৃষ্টি সিচুয়েশন তো দেখাতে পারেন, আমরা সেটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। আসে তো আমরা একটু অ্যাডভেঞ্চারাস ওয়েদারে আসছি। এক্স্যাক্টলি, অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ভিজতেছি। এখন হোপ ফর দ্য বেস্ট, যেন ঠিকঠাক মতো আমরা রাউন্ডটা, মানে এখান থেকে এখন রাউন্ড নিচ্ছে, ঘুরে আমরা আবার গেটের কাছে চলে যাব। তো এখানে যদি আপনাদের এরকম লেট হয়ে যায় আস্তে আস্তে, পিকনিক স্পট, আচ্ছা এখানে হচ্ছে পিকনিক স্পট। এখানে অনেক সময় আসে না, অফিস থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পিকনিকে আসে। সো এখানে চাইলে আপনারা যারা এখানে থাকেন বা দূর থেকে আসবেন, এখানে চাইলে পিকনিকও করতে পারবেন। অ্যান্ড রাতে স্টে করার জন্য তো গেস্ট হাউসও আছে।
সবকিছুই আছে। আর খাবারের জন্য তো এখন তো ফুড কোর্ট, তারপর চটপটি ফুচকা আরো কিছু নিশ্চয়ই থাকবে। আর জায়গায় জায়গায় বেঞ্চও আছে একটু রিল্যাক্স করার জন্য। রিল্যাক্সও হ্যাঁ বসতে পারবেন। তো আসলে রাজা রামনাথকে অনেক বেশি থ্যাঙ্কস যে উনি আসলে সবার কথা ভেবে, কয়জন আসলে ভাবে, সবাই হচ্ছে সেলফিশই বলবো ওয়ান কাইন্ড অফ, আমরাও কোনোভাবে সেলফিশ। উনি আসলে এই দিঘিটা বানাইছিল যে পানি স্টোর করে রাখার জন্য, কারণ পানির অনেক অভাব দেখা গেছিল, তো স্টোর করে রাখার জন্য সে মেইনলি এই দিঘিটা বানায়। হ্যাঁ, যেন কারো কখনো কোনো কষ্ট না হয়। হ্যাঁ, মনে কিছু বানাবে না, কনস্ট্রাকশনের এখানে কি জানি করছে, মানুষ সামনে হয়তো পারে সিঁড়ির মতো। হ্যাঁ, আসে না সবাই একটু ছবি ভিডিও তো করতে আসে। দেখতেছেন গাইস কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। এটা কিন্তু মোবাইলের ফ্ল্যাশ না, এটা কিন্তু ন্যাচারাল ফ্ল্যাশ। হ্যাঁ, আল্লাহ দিচ্ছে। কিন্তু দিঘিটা দেখতে মাশাআল্লাহ সেই জোস লাগতেছে। এটার হাইট মনে হয় ডেপথ মনে হয় 15 মিটার সামথিং এরকমই। তো আমি একটু রিসার্চ করে আসছি, তো এটাই জানতে পারছি। সো আপনাদেরকে তো একটু হিস্ট্রিও বললাম। তো এই তো এখন আমরা এখান থেকে চলে যাই, যেন ঠিকঠাক মতো একবারে বেশি দূর না ভালোই দূর আছে। এখন আমরা জাস্ট টার্নটা নিলাম। এখন মনে করো 60% আমরা দেখছি, বাকিটুক যাইতে যা লাগে সময় লাগে। আর আশেপাশে কিন্তু ওই যে গাছপালা জঙ্গল একবারে ভরা। আমি জানি না এখানে রাতেবেলা লাইট ছাড়ার মনে হয় না কোনো অপশন আছে। শুধু গেস্ট হাউস যেখানে, ওখানে লাইটিং এর সিস্টেম থাকবে। তো এই তো জায়গাটা ভালোই লাগলো এসে। রোদ অ্যাভয়েড করার জন্য একটু বিকালের দিকে আসলাম, বাট এসে বৃষ্টি পেয়ে গেলাম। ভালো লাগছে আমাদের, বাট একটু ভয় রিস্কিও লাগতেছে। তো গাইজ, আর বৃষ্টি হওয়ার কারণে রিয়াকে একটু ভিজে আসছে, পুরাই ভিজে গেছে। আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপস নিতে গিয়ে। তো ভিজে হবে, এই জন্য কষ্ট করে যা করার তাই করবেন আপনারা, ঠিক আছে? আমরা একটু বসে আছে যে মেঘের গর্জন, মামা একটু বলতেছে বৃষ্টিটা একটু কমুক, দেন আমরা যাই। সেটাই পুরোটা আমরা একা, বাট কোনো চিন্তার কিছু নেই, যেটা সরকারি উদ্যান, তো আশেপাশে পুরোটা ঘেরাও করা, বাউন্ডারি দেওয়া, তো ইনশাআল্লাহ কোনো কিছু হবে না। এটা আমি বলছিলাম। আরেকটা লোককাহিনীতে প্রচলিত আছে যে দিঘি খনন করার পর রাজা রামনাথ পানি না উঠলে স্বপ্ন দেখে যে রাজা দিঘিতে মানে যে এই দিঘিটা খনন করা হয়েছে, এখানে যদি কেউ প্রাণ বিসর্জন দেয় তাহলেই এখান থেকে পানি উঠবে। তো তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দেয়। মানে এক লোককাহিনীতে আছে যে রাম মানে ওনার ছেলে যে তাকে বিসর্জন দিলে পানি উঠবে। আর লোককাহিনীতে আছে স্থানীয় কোনো মানুষ মানে রাম নামের একজন, সে বিসর্জন দেয় তার প্রাণ দিঘিতে। পরবর্তীতে রাজার নির্দেশে সেই যুবকের নামে দিঘি নামকরণ হয় রামসাগর। তো এগুলো সবই হচ্ছে লোককথা, ঠিক এক্স্যাক্ট কোনটা আসলে সেটা তো আমরা জানি না, বাট যাই হোক, বাট এতটুকু আমরা জানি যে উনি আসলে মানুষ হিসেবে খুবই দয়ালু ছিল, সবার কথা খুব ভাবতো, যার কারণে আজকে এই সুন্দর দিঘি, যেহেতু এটা এখন সরকারের আন্ডারে আছে, তো এটা যেন ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয়। তো আমরা এখন বসে বসে বেশি এনজয় করতেছি, একটু থামলে দেন আমরা এখান থেকে চলে যাব। তো আজকের দিনে আমরা এই স্পটটাই ঘুরে দেখতে পারলাম। নেক্সট দিন আমরা কোথায় যাই সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন, আর আমাদের পেজটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর ডেফিনেটলি কমেন্ট করবেন। তো এই তো, আর আপনারা দিনাজপুর আসলে অবশ্যই এই রামসাগরটা ভিজিট করে যাবেন। আই হোপ আপনাদের সবারই খুব ভালো লাগে। না গাইজ, আমরা অনেক রিস্কে পড়ে গেলাম, বিশাল জোর জোর বিদ্যুৎ চমকাইতেছে। এখন অনেকক্ষণ লাগবে, এতক্ষণ থেমেছিলাম, লাভ হয়নি, বৃষ্টি বেড়েই যেতেছে। বৃষ্টি তো কমার নাম নাই। আল্লাহ হেফাজত করলো, আমরা যেন সাবধানে যাইতে পারি। আল্লাহ আজান দিতেছে, মাগরিবের আজান। আমরা পুরা ভিজে শেষ, আমরা জুস খাইতেছি। কিন্তু পুরাই ভিজে শেষ, জুস কলা এনার্জি বুস্ট করতেছি। যাই হোক, একটা মিক্স এক্সপিরিয়েন্স হলো, বৃষ্টি সন্ধ্যা বৃষ্টি সবকিছু মিলায়, বিকাল সন্ধ্যা বৃষ্টি। বাট এখন কিন্তু যাই বলো ভয় লাগতেছে যে ঠিক মতো আসলে যাইতে পারবে কিনা, যে জোরে বিদ্যুৎ চমকাইতেছে। আমার হচ্ছে বিদ্যুৎ চমকানোটাই অনেক ভয়, কারণ সবসময় অনেক পানি, পুরা ভিজে শেষ। হ্যাঁ, ভিডিওর জন্য অনেক কষ্ট করতে হয়। আমিও ভিজছি, আমার মুখ আর চুল বাদে বাকি পুরা ভিজে গেছে। কারণ এখানে বাতাস, আমার অনেক কষ্ট হচ্ছে যাইতে, এই জন্য আমরা থেমে যাচ্ছি। বাতাসে পুরো এই যে ব্যাগটা একটু পুরো জামা কাপড় তো শেষ, ওটাও ভিজে গেছে। বলতাম যে অন্ধকার, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বিদ্যুৎ চমকাতে অনেক জোর করে, এটাই ভয় লাগতেছে। যাই হোক, কষ্ট করে সার্ভাইভ করতে পারলেই ভালো, যাতে ভালো মতো পৌঁছাইতে পারি আমরা। মানে এই ভিডিও যদি পোস্ট হয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে ঠিক মতো পৌঁছাইছি। এই তো কিছু কিছু জায়গা আছে শেল্টারের মতো, ওখানে দেখলাম মানুষজন দাঁড়ায় আছে। হ্যাঁ, মানুষজন ওখানে শেল্টার নিচ্ছে। ওরা অবশ্য মনে হয় নিজস্ব যানবাহনে আসছে, বাইক টাইক দেখলাম, গাড়িও দেখলাম, প্রাইভেট কার অনেকে ওই যে মানুষজন। বৃষ্টি
বৃষ্টির পানিগুলো যেভাবে আসতেছে রকেটের মতো, বেশ বড় শেষই হচ্ছে না। 20 minutes later. স্পিড বোর্ডে আছি আমরা। More moments later. গাইজ আমরা আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় আসছি, এটা হচ্ছে আম্মুর সেকেন্ড চাচার বাসা। তো আমাকে নিয়ে আসছে, আমি তো তাদের নতুন বউ, আমাকে তো দেখে নাই, সো আমি এখন যাচ্ছি। হাই, কেমন আছো? তুমি তো গেছিলে না বাসায়? আমরা এদিকে যাব আরেকজনের বাসায়। আমার নানার নাম আকবর ছিল, এটা আকবর ভিলা। আমরা মাত্র যে ডিনার করলাম, তো ওই জন্য ওদেরকে একটু হাড্ডি দিছে, ওরা খাচ্ছে। কিন্তু ওই ব্ল্যাকটা এখন খাচ্ছে না। মামা বললো একটু মুডি আছে, অন্য কেউ খাবার খেলেও সেটা খায় না, বাট এরা দুজন খুব মজা করে খাচ্ছে। ওকে, তোমরা খাও, তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। বাই বাই।